আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বায়োলজি শিক্ষাতে স্বাগতম। আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 2 জীবকোষ এবং টিস্যু এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটির দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে জীবকোষ এবং অপরটি হচ্ছে টিস্যু। টিস্যু সম্পর্কে জানতে হলে আমাদেরকে জীবকোষ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। জীবকোষের ইংলিশ টার্মটি হচ্ছে সেল। সেলের বাংলা প্রতিশব্দই হচ্ছে কোষ। এখন এই সেল শব্দটি কিভাবে এলো? হুট করে তো আসলে এটার নাম সেল দেওয়া হয়নি। কেনই বা সেল দেওয়া হলো, এটার পিছনের যে কাহিনীটা আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। বিজ্ঞানী রবার্ট হুক তিনি একদিন এরকম যে কাঠের ছিপি আছে, যেগুলো আমরা কাঁচের বোতলের মধ্যে রাখি, এরকম কাঠের ছিপিগুলোকে পাতলা করে কেটে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায়, তোমরা দেখতে পাবে যে আমরা বিভিন্ন গুগলে দেখি বা টিভিতে দেখি যে মৌমাছির যে চাক আছে যেখানে মধু থাকে সেটা কিন্তু দেখতে কিছুটা এরকম। তো তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে এরকম কিছু ঘরের মতো দেখলেন, যেগুলোকে বাংলায় প্রকোষ্ঠ বলা হয়। তখন তার মনে পড়ে গেল যে তিনি যখন আশ্রমে গিয়েছিলেন তখন সেখানের সন্ন্যাসীরা বা পাদ্রী, যাদেরকে আমরা ফাদার বলি, তারা এরকম ছোট ছোট ঘরে থাকেন, তাদের জন্য আলাদা আলাদা ছোট ছোট ঘর থাকে, আমরা যে খুপড়ি বলি ঠিক সেরকম। তখন তিনি এর নাম দেন সেল বা প্রকোষ্ঠ, কারণ তখনও ওই সকল ঘরগুলোকে সেল বলা হতো। আর এভাবে করেই কোষ অর্থাৎ সেল এর নামটি এসেছে। সেলের বাংলা প্রতিশব্দ তো আমরা আগে বলেছি কোষ। আসলে রবার্ট হুক যে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যে কোষগুলো দেখেছিলেন সেগুলো ছিল মৃত কোষ প্রাচীর। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোষ প্রাচীর কি? আমরা এই চ্যাপ্টারের যখন আরও সামনের দিকে আগাবো তখন কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা কোষ প্রাচীর এই টার্মটি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তবুও আপাতত তোমরা এটা জেনে রাখো যে রবার্ট হুক যা দেখেছিলেন সেটি ছিল মৃত একটি কোষ এবং তিনি শুধুমাত্র কোষ প্রাচীরই দেখতে পেয়েছিলেন। এখন জীবকোষ কি আসলে? জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এখানে এই একক বলতে আসলে কি বোঝানো হয়েছে? দেখো, একটি বিল্ডিং তৈরি করতে অনেকগুলো ইটের প্রয়োজন হয়। এই ইটগুলো যদি না থাকতো তাহলে বিল্ডিংটি তৈরি করা সম্ভব হতো না। ইটগুলোর কারণেই তো বিল্ডিংটি তৈরি করা সম্ভব হয়েছে। তাহলে এক্ষেত্রে বিল্ডিংটি তৈরিতে মূল ভিত্তি বা অপরিহার্য উপাদানটি হচ্ছে ইট, কারণ ইট ছাড়া কোনোভাবেই বিল্ডিংটি তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ এখানে এই ইটটি হচ্ছে মূল ভিত্তি হিসেবে, বিল্ডিংয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। ঠিক সেমভাবে জীবদেহ অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি গঠনের জন্য তো একটি ভিত্তি বা উপাদান অপরিহার্য, আর সেটি হচ্ছে কোষ। অর্থাৎ একটি জীবদেহ গঠিত হয় ইটের মতো অনেকগুলো অর্থাৎ মিলিয়ন মিলিয়ন কোষের সমন্বয়ে। তাই হচ্ছে কোষকে জীবদেহের একক বলা হয়, অর্থাৎ গঠনগত একক বলা হয়। তোমাদের বইয়ের শুরুতে, এই চ্যাপ্টারটির শুরুতে তোমাদের কোষ নিয়ে একটি সুন্দর সংজ্ঞা দেয়া হয়েছে, যেটি হচ্ছে লোই এবং সিকেভিজ 1969 সালে দেন। তারা বলেন বৈষম্যভেদ্য অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। এখন এই সংজ্ঞাটি আসলে অনেক, তোমাদের দেখে মনে হচ্ছে এটি অনেক কঠিন বা অনেক প্যাচালো টাইপের। তো আমরা এখন এই যে সংজ্ঞাটাকে একটু আলাদা আলাদাভাবে ভাগ করি। শুরুতে বলা হয়েছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত, যার ইংলিশ টার্মটি হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি অর্থ হচ্ছে বেছে নেয়া,
নেওয়া বা নির্বাচন করা, অর্থাৎ সব কিছু নয়, যেগুলো দরকার সেগুলোকে নির্বাচন করা। আমরা বলি না যে আমি এতগুলো ড্রেস থেকে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক সেরকম যে আমি সবগুলো নিব না, সেগুলো থেকে যেগুলো দরকার সেগুলো হচ্ছে নির্বাচন করা। আর পারমিয়েট, এখানে পারমিয়েবল যেটা দিয়েছে, এটার পারমিয়েট অর্থ হচ্ছে ভেতর দিয়ে প্রবেশ করা, ভেতর দিয়ে প্রবেশ করা বা ছড়িয়ে পড়া। আর এবল অর্থ তো আমরা সবাই জানি সক্ষম। তাহলে পারমিয়েবল মানে হচ্ছে যেটার ভিতর দিয়ে কিছু প্রবেশ করতে পারে। আর এখানে এই যে পর্দা আছে, পর্দার অর্থ তো আমরা সবাই জানি যে পর্দার অর্থ হচ্ছে মেমব্রেন। তাহলে এই যে সিলেক্টিভলি পারমিয়েবল বা বৈষম্যভেদ্য পর্দার কথা বলা হয়েছে, এটার মানে হচ্ছে যে একটি পাতলা পর্দার ভেতর দিয়ে, অর্থাৎ এই যে যে বৈষম্যভেদ্য পর্দার কথা বলা হয়েছে, এটা কিন্তু খুবই পাতলা হয়ে থাকে, যার কারণে হচ্ছে এটির ভিতর দিয়ে কিছু পদার্থ অতিক্রম করতে পারে। তাহলে এই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন মানে হচ্ছে, অর্থাৎ বৈষম্যভেদ্য পর্দা মানে হচ্ছে একটি পাতলা পর্দার ভিতর দিয়ে নির্বাচিত অর্থাৎ সবগুলো না, কিছু পদার্থকে যেতে দেয় এবং অন্যগুলোকে বাধা দেয়। এটি হচ্ছে আমার বৈষম্যভেদ্য পর্দা। এর পরের টার্মটি বলেছে জীবজ ক্রিয়াকলাপের একক। এখন এই জীবজ ক্রিয়াকলাপ কি? এই জীবজ ক্রিয়াকলাপগুলো হচ্ছে যেমন আমাদের থাকতে পারে শ্বসন। শ্বসন মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ ও শক্তি উৎপাদন। এরপরে থাকে হচ্ছে পুষ্টি গ্রহণ, তারপর বর্জ্য পদার্থ অপসারণ হচ্ছে যে শরীরের যে ক্ষতিকর পদার্থ থাকে সেগুলো বের করা। তারপর হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের আরও একটি টার্ম হচ্ছে বংশবৃদ্ধি। এই সকল, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে জীব বাঁচতে দেহের অভ্যন্তরে যেসব কাজ চলতে থাকে তাদেরকে হচ্ছে একসাথে জীবজ ক্রিয়াকলাপ বলা হয়। এখন এই যে কোষকে জীবজ ক্রিয়াকলাপের একক কেন বলা হয়েছে, এর কারণ হচ্ছে জীবদেহের যে অভ্যন্তরীণ সব ধরনের কাজ থাকে, এই সবগুলো কাজ কিন্তু কোষ থেকেই শুরু হয় এবং কোষে শেষ হয়। এরপর বলা হয়েছে যা অন্য সজীব মাধ্যম ছাড়াই। এখন এই সজীব মাধ্যম বলতে কি বোঝায়? সজীব মাধ্যম বলতে হচ্ছে যে জীবিত যে কোনো মাধ্যম বা সাহায্য, অর্থাৎ কোনো ধরনের প্রাণী যদি বলি তাহলে কোনো ধরনের প্রাণীর সাহায্য বা কোনো ধরনের কোষের সাহায্য ছাড়াই কোষ নিজের প্রতিরূপ। এখন প্রতিরূপ মানে হচ্ছে কপি। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আসলে আমি যে কপি করার কথা বললাম তার মানে কি, মানে কপি মানে তো হচ্ছে একই রকম, যে আমরা দোকানের মধ্যে বলি না যে আমার এই ডকুমেন্টের একটি ফটোকপি করে দেন, তখন তো আমরা সেমই একটা কপি পেয়ে যাই। তাহলে কি এই যে মানে কোষের কথা বলছি, কোষগুলোকে তাহলে সবই সেম? আসলে না, জীবকোষ সবই আবার একই রকম নয়, এদের আকার আকৃতি গঠন তারপর হচ্ছে কাজের মধ্যে পার্থক্য থাকে। যেমন হচ্ছে ত্বকের কোষ, আমাদের ত্বক যে গঠিত হয়েছে এগুলো ত্বকের সমন্বয়ে গঠিত হয়েছে। তারপরে যেমন থাকে যে রক্তকোষ, এখন রক্তকোষ হচ্ছে অক্সিজেন বহন করে, এরকম এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আরও সামনে জানতে পারবো। তাহলে এখন আমরা আমাদের যেই বিভিন্ন যে টার্ম ছিল যেগুলো আমরা, যার কারণে আমাদের এই সংজ্ঞাটিকে অনেক কঠিন লেগেছে, এখন আমরা যদি সবগুলোকে একত্র করি তাহলে আমাদের এখন এই সংজ্ঞাটি বুঝতে সুবিধা হবে। যে লোই এবং সিকেভিচ তারা 1969 সালে বলেছেন বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। আমরা আগে বলেছি বৈষম্যভেদ্য পর্দাটি হচ্ছে একটি মানে পাতলা পর্দা এবং এটি হচ্ছে সকল ধরনের পদার্থ গ্রহণ করবে না, কিছু জিনিস বেছে বেছে সে গ্রহণ করবে। তাহলে এই যে কোষের কথা বলছি, কোষটি হচ্ছে যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত থাকবে এবং
জীবজ ক্রিয়াকলাপের একক, এখানে আসলে আমরা কোষকে বোঝাচ্ছি, অর্থাৎ কোষ বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত থাকবে এবং এই কোষটি হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক এবং এরা কোনো ধরনের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ অর্থাৎ নিজের মতো হুবহু একটি কপি তৈরি করতে পারবে। এরকম সত্তাকে হচ্ছে কোষ বলা হয়। এতক্ষণ তো আমরা কোষ সম্পর্কে জানলাম, কোষ কাকে বলে, কোষের সম্পর্কে আমরা কোষের একটা কাহিনী জানলাম, কোষ সেল কথাটি কিভাবে এসেছে, তারপরে কোষের সংজ্ঞা জানলাম লোইয়ে এবং সিকেভিজের মতে। এখন তোমাদের মনে হতে পারে যে আসলে কোষ কি একটা নাকি কোষ অনেকগুলো। এখন কোষ কিন্তু একটাও আছে, আবার আবার অনেকগুলো কোষ মানে অনেকগুলো কোষের সমন্বয়ে আবার জীবও আছে। তো এই হিসেবে কোষ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে এককোষী, আরেকটি আছে সেটি হচ্ছে বহুকোষী। বহুকোষী। এখন এই এক কোষ মানে একটি মাত্র কোষ দিয়েও জীব গঠিত, আবার অনেকগুলো কোষের সমন্বয়ে কিন্তু জীব গঠিত। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এককোষী এটা হচ্ছে আমাদের বাংলা টার্ম, ইংলিশ হচ্ছে ইউনিসেলুলার। এখানে এই ইউনি মানে হচ্ছে এক বোঝায়, ইউনি মানে এক বোঝায়, আর সেলুলার মানে হচ্ছে সেল মানে হচ্ছে কোষ, আর সেলুলার মানে হচ্ছে যে কোষী বোঝাচ্ছে। তাহলে এখানে এই ইউনিসেলুলার মানে হচ্ছে এক কোষী বোঝায়। এখন তাহলে এককোষী জীবের মধ্যে আমরা যদি দেখি, আমরা তো সকলে জানি যে আমরা ব্যাকটেরিয়ার নাম শুনেছি। তো ব্যাকটেরিয়া কিন্তু এককোষী জীব। এই যে আমরা ওদের যে পুরো একটা বডি দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটা একটা কোষ। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া এককোষী জীব। এখন তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে যে এককোষী জীব কাকে বলা হয়, তখন তোমরা এককোষী জীব সংজ্ঞা লিখে যে সকল জীব একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে এককোষী জীব বলা হয়, এবং তারপর হচ্ছে এককোষীর উদাহরণ দিতে পারবে তোমরা ব্যাকটেরিয়া এবং হচ্ছে অ্যামিবা। এখানে যে আমরা অ্যামিবা দেখছি, এটা কিন্তু এগুলো প্রত্যেকে কিন্তু এক একটি কোষ, একটি মাত্র কোষের সমন্বয় হচ্ছে যে এই সকল জীবগুলো গঠিত। তাহলে তোমরা এই চিত্র দেখে তোমাদের এখন আসলে এটা মুখস্থ করারও কোনো জিনিস নাই, তুমি ইংলিশ টার্মটি থেকে ইউনিসেলুলার এবং এখানে যে বাংলা টার্ম আছে এক কোষী, তোমরা এখান থেকে কিন্তু এককোষী জীবের সংজ্ঞাটা ইজিলি তোমরা লিখে ফেলতে পারবে। এবং যদি এই চিত্রটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য তো আরও সুবিধা হয়ে গেল, তোমরা উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়া এবং অ্যামিবার কথা লিখে দিতে পারবে। 2 নম্বর কোষের প্রকারভেদ হচ্ছে বহুকোষী। এককোষী তো বলেছি আমরা, এখন হচ্ছে বহুকোষী জীব। বহুকোষীর যে ইংলিশ টার্মটি সেটা হচ্ছে মাল্টিসেলুলার। এখানে এই যে মাল্টি মানে হচ্ছে অনেকগুলো বোঝানো হয়, মাল্টি মানে হচ্ছে অনেকগুলোকে বোঝায়। আর সেম আগের মতো সেলুলার হচ্ছে যে কোষী। আর এখানে আমাদের বাংলা যে টার্মটি আছে এটা এখান থেকেও আমরা বুঝতে পারছি যে বহু বলতে হচ্ছে অনেকগুলো বোঝায়, আর কোষী মানে তো হচ্ছে কোষ। তাহলে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত জীবকে হচ্ছে বহুকোষী জীব বলা হয়। আর বহুকোষী যে জীব এরা কিন্তু উন্নত শ্রেণীর হয়ে থাকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট, আমরা যে উদ্ভিদ বলি প্ল্যান্ট, তারপর হচ্ছে আমরা যে হিউম্যান আছি মানুষ, তারপরে অ্যানিমেল আছে বিভিন্ন যেমন হাতি, তারপর হচ্ছে যে পেঁচা, তারপরে এই প্রজাপতি। প্রজাপতি দেখতে ছোট কিন্তু এটাও কিন্তু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। তারপর এই যে ঘোড়া আছে, এগুলো সবগুলো কিন্তু বহুকোষী জীব। আসলে যে এত বড় বড় যে গঠন, যেমন হাতি অনেক বড় হয়, আমরা মানুষরাও বড়, তারপরে হচ্ছে ঘোড়া আছে, হ্যাঁ, এগুলো সবগুলো তো হচ্ছে বড়। তাহলে এই যে
বড়, আমরা তো একটু আগে দেখেছি যে এককোষী যেটি সেটা হচ্ছে একদম মানে ব্যাকটেরিয়া যেটি সেটা হচ্ছে অনেক ছোট, তো এটা হচ্ছে এককোষী একটি জীব। কিন্তু যেহেতু গাছ বা মানুষ বলি বা ঘোড়া ছাগল এগুলো তো অনেক বড় বড়, তো এরা তো আর একটা কোষের সমন্বয়ে গঠিত হতে পারে না, অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয়েছে বলে তারা এখন মানে এত বড় আকৃতি ধারণ করেছে। আর এরা হচ্ছে উন্নত শ্রেণীর সকল জীবই কিন্তু বহুকোষী জীব। তাহলে আজকে আমাদের কোষ সম্পর্কে এটাই ছিল আমাদের ক্লাস। আমরা আমাদের পরবর্তী ক্লাসে কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানব, তার পরবর্তী ক্লাসে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এর সবগুলো সম্পর্কে জানব। তাহলে সকলে ভালো থেকো এবং যা যা আজকে পড়ানো হয়েছে সেগুলো একটু দেখে নিও, ভিডিওগুলো না বুঝলে বারবার দেখিও। এই তো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।